আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, জুলাই গণঅভ্যুত্থান ২৬ মামলার চার্জশিট দাখিল। জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যার ঘটনায় দায়েরকৃত মামলাগুলোর মধ্যে ২৬টির অভিযোগপত্র জমা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর মধ্যে ৮টি হত্যা মামলা এবং ৮টি এবং অন্যান্য ধারায় মামলা ১৮টি। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর এই তথ্য নিশ্চিত করেছে। চার্জশিটকৃত ৮টি হত্যা মামলা হল শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা ও কুড়িগ্রাম জেলা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের। অন্যান্য ধারায় ১৮টি মামলা বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা ও জামালপুর জেলার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের। এরপর জানাবো, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৮। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা আবারও সংঘর্ষে জড়িয়েছে। সংঘর্ষের কারণ এখনও জানা না গেলেও সাধারণত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ অনেকটা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তারা। এই সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। এদিকে প্রশাসনের পকেটে ৮০ কোটি টাকা পাথর লুটে বিএনপি, জামাত, আওয়ামী লীগ ভাই ভাই। ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে কোণঠাসা আওয়ামী লীগ রাজনৈতিক মাঠে অনেকটাই খাপছাড়া দলটি। শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতারাও এলাকা ছাড়া। এই পরিস্থিতিতে বিএনপি ও জামাতের কেন্দ্র পর্যায় থেকেও বারবার এসেছে আওয়ামী ও স্বৈরাচারী বিরোধী বার্তা। তবে রাজনৈতিক দলগুলোকে প্রকাশ্যে সাপ নেউলে দেখা গেলেও সিলেটের পাথর লুটের ঘটনায় তারা তলে তলে ভাই ভাই হিসেবে কাজ করেছে। তারা সবাই মিলেই পাথর লুটপাট করে খেয়ে ফেলেছে। এদিকে এবার দিল্লির বিরুদ্ধে লড়তে হবে বললেন রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ৫ই আগস্ট পরাজয়ের যন্ত্রণা সইতে না পেরে দিল্লি সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সীমান্ত হত্যা, অবৈধ পুশিন, মিথ্যা প্রোপাগান্ডা সফল না হয়ে হিন্দুস্তান এখন দিল্লিতে শেখ হাসিনা এবং কলকাতায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করেছে। এবারে জানাবো, বিস্ফোরণের মামলায় ফখরুল সহ ৬৫ জনকে অব্যাহতি। রাজধানীর রমনা মডেল থানায় বিস্ফোরক আইনের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ৬৫ জনকে অব্যাহতি দিয়েছে আদালত। এবং সর্বশেষ জানাবো, ট্রাম্প কেন ভারতের প্রতি কঠোর, চীনের বেলায় নরম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। সেই সঙ্গে রাশিয়ার অপরিশোধিত তেল যেসব দেশ কিনছে তাদের উপরও শুল্ক নিষেধাজ্ঞা আরোপ করছেন। লক্ষ্য একটাই, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি টানা। কিন্তু চীনের বেলায় তিনি সুর নরম করছেন। আসলে চীনের বিরুদ্ধে কোনো পক্ষপাতমূলক কর্মকাণ্ড পায়নি মার্কিন সরকার। এ কারণে চীনের বিপক্ষে দাঁড়াতে পারেনি তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থান ২৬ মামলার চার্জশিট দাখিল। জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়ের মামলাগুলোর মধ্যে ২৬টির অভিযোগপত্র জমা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর মধ্যে ৮টি হত্যা মামলা, ৮টি এবং অন্যান্য ধারায় ১৮টি মামলা রয়েছে। আজ পুলিশ সদর দপ্তর এআইজি মিডিয়া অ্যান্ড পিআর এই তথ্য নিশ্চিত করেছে। চার্জশিটকৃত ৮টি মামলার মধ্যে শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা ও কুড়িগ্রাম জেলা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ
পুলিশের অনন্য ধারার ১৮টি মামলা বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা ও জামালপুর জেলার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন হত্যা মামলায় মোট আসামি ১,১৫৩ জন এবং অন্যান্য ধারায় ১৮ মামলায় মোট আসামি ৬৮২ জন। পুলিশ সদর দপ্তর আরও জানিয়েছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানকালে দায়েরকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ মামলাসমূহ তদারক করছেন। রুজু হওয়া অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে বলে জানা গেছে। যারা এসব বিশৃঙ্খল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৮। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা আবারও সংঘর্ষে জড়িয়েছে। সংঘর্ষের কারণ এখনও জানা না গেলেও সাধারণত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ অনেকটা নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তারা। সংঘর্ষে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির মিডিয়া বিভাগের উপ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নিউ মার্কেট থানা পুলিশ এই সংঘর্ষের খবর জানতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন। সায়েন্স ল্যাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর আগে চলতি বছরের ১৯শে জানুয়ারি ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে এক শিক্ষার্থী আহত হয়। এরপর ৯ ফেব্রুয়ারি সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হন অন্তত ১৮ জন। এরপর ২০শে ফেব্রুয়ারি ঢাকা কলেজ শিক্ষার্থীদের উপর হামলার জেরে ফের সংঘর্ষ হয়। আর ১৮ মার্চের সংঘর্ষে আহত হয় কমপক্ষে ৫০ জন শিক্ষার্থী ও পথচারী। এই সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের মধ্যে ব্যাপক আকারে সংঘর্ষ চলছে এবং এই সংঘর্ষ এমন একটি পর্যায়ে এসেছে যে দুই পক্ষের মধ্যে ব্যাপক হারে সংঘর্ষ চলমান রয়েছে এখনও। প্রশাসনের পকেটে ৮০ কোটি টাকা পাথর লুটে বিএনপি, জামাত, আওয়ামী লীগ ভাই ভাই। ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে কোণঠাসা আওয়ামী লীগ রাজনৈতিক মাঠে অনেকটাই খাপছাড়া দলটি। দলের শীর্ষ পর্যায়ের থেকে শুরু করে তৃণমূল নেতারাও আত্মগোপনে। এই পরিস্থিতিতে বিএনপি ও জামাতের কেন্দ্রীয় পর্যায় থেকে বারবার এসেছে আওয়ামী লীগ ও স্বৈরাচারী বিরোধী বার্তা। তবে রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে সাপে নেউলে দেখা গেল সিলেটের পাথর লুটে রাষ্ট্র গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর প্রতিবেদনে উঠে এসেছে উল্টো চিত্র। লুটপাট কাণ্ডে একযোগে উঠে এসেছে বিএনপি, জামাত, আওয়ামী লীগ নেতাদের নাম। আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারাও। শুধু তাই নয়, বাদ যাননি সিলেট ডিসি, এসপিরাও। এমনকি বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরাও জড়িত আছে বলে জানিয়েছে ওই প্রতিবেদনে। নিয়মিত টাকা পেতেন পুলিশের এসআই, কনস্টেবলরাও। সব মিলিয়ে প্রশাসনের পকেটে গেছে ৮০ কোটি টাকা সম্পত্তি। দুর্নীতি দমন কমিশন, দুদক, রাষ্ট্র কয়েকটি গোয়েন্দা সংস্থা তদন্তে উঠে এসেছে সব তথ্য। পাথর লুটে রাজনৈতিক ঐক্য। সিলেটের ব্যবসায়ী এবং রাজনৈতিক দলের নেতারা এর সময় পাথর উত্তোলনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। বিগত ৫ বছরে তারা নানাভাবে পাথর কোয়ারি ইজারা আবার চালুর চেষ্টা করেছে, কিন্তু সরকার অনুমতি দেয়নি। গত ২৭ এপ্রিল দেশের ৫১টির মধ্যে ১৭টি কোয়ারির ইজারা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ৮টি সিলেটের। তবে সংরক্ষিত এলাকা, পর্যটন কেন্দ্র ও কোয়ারিগুলো পাথর একসঙ্গে লুট করে নেওয়া ঠেকানো যায়নি। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গত ২৪শে জুন জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে কোয়ারি ইজারার দাবিতে মানববন্ধন করা হয়। সেখানে এই সব পাথর নিয়ে কথা হয়েছিল। এবার দিল্লির বিরুদ্ধে লড়তে হবে বললেন রাশেদ প্রধান। জাতীয় নাগরিক পার্টি জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ৫ই আগস্ট পরাজয়ের যন্ত্রণা সইতে না পারে দিল্লি সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সীমান্তে হত্যা, অবৈধ পুশিন, মিথ্যা প্রোপাগান্ডা সফল না হয়ে হিন্দুস্তান এখন দিল্লিতে শেখ হাসিনা এবং কলকাতায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করছে। তার ভাষায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনের লক্ষ্যে লন্ডনে লবিং ফার্ম নিয়োগ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি বাতিল এর লক্ষ্যে ব্রিটেনে আইনজীবী নিয়োগ সহ বিভিন্ন কাজ করা হয়েছে।
আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে আবেদন প্রমাণ করে হাসিনার পক্ষে ভারত যুদ্ধ শুরু করেছে। তাই এবার দিল্লির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সব কথা জানান তিনি। রাশেদ প্রধান আরও বলেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পরিকল্পনা এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নির্দেশনায় আওয়ামী লীগের পরিচালিত হচ্ছে। তাই আমি ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি একে অপরের প্রতি কাদা ছুড়োছুড়ি এখনই বন্ধ করতে হবে। হিন্দুস্তানি আধিপত্যবাদী আগ্রাসন মোকাবেলায় আমাদের একত্রিত হতে হবে। জাকপা মুখপাত্রের মতে যুদ্ধের দামামা বাজছে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি পুনর্বাসনে দিল্লির ষড়যন্ত্র রুখে দিতে হবে, নতুবা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সূর্য অস্তমিত হবে।